শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে জটিলতা, ভারতের সামনে বিকল্প কি? আরও থাকছে জিরো টলারেন্সে বিএনপির হাইকমান্ড, অভিযোগ প্রমাণ হলেই মামলা। সবশেষ থাকছে যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেটা বাস্তবায়ন করবই। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে নাটকীয়ভাবে দেশ ত্যাগ করে শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ায় ভারতের জন্য কৌশলগত বড় জটিলতা সৃষ্টি করেছে। এর ফলে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন সামনে চলে এসেছে। তা হলো, যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চায় বাংলাদেশ, তখন কি ঘটবে? দুদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যার্পণ চুক্তির ব্যতিক্রমী ধারা যদি ভারত ব্যবহার করে, তাহলে তাতে বাংলাদেশ ভারতের মধ্যে ভবিষ্যৎ সম্পর্কে কি প্রভাব পড়বে? বাংলাদেশের কৌশলগত দীর্ঘমেয়াদী স্বার্থের কথা মাথায় রেখে ভারত কিভাবে এই কৌশলগত জটিলতার সমাধান করতে পারে? ভারতের অনলাইন দ্য মিন্টে এইসব কথা লিখেছেন সাংবাদিক শ্বেতা সিং। তিনি লিখেছেন, বাংলাদেশের তৃণমূল পর্যন্ত মানুষের দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশ নয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শক্তিশালী মিত্র ভারত। এই অঞ্চলে এই দল এবং সুনির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক পরিচয় ভারতের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তি আছে ভারতের, আর শ্রীলঙ্কার সঙ্গে আছে একটি প্রত্যার্পণ বিষয়ক অ্যারেঞ্জমেন্ট। 2013 সালে স্বাক্ষরিত হয় ভারত বাংলাদেশের চুক্তি, তা সংশোধিত হয় 2016 সালে। এ থেকে সুবিধা পেয়েছে দুই দেশই। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি মতো সন্ত্রাসী গ্রুপগুলো চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের জন্য। তাদের নেতাকর্মীদেরকে পশ্চিমবঙ্গ ও আসামে লুকিয়ে থাকতে দেখা গেছে। 2015 সালে বাংলাদেশ থেকে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয় বাংলাদেশ। এই চুক্তির অধীনে বেশ কিছু বাংলাদেশি পলাতককে হস্তান্তর করা হয়। তবে এখন ভারতের নির্ভরযোগ্য কৌশলগত মিত্র শেখ হাসিনাকে ফেরতের ক্ষেত্রে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই বিষয়টিকে অনুমান নির্ভর বলে প্রত্যাখ্যান করেছে। বিষয়টি এখন কূটনৈতিক ও পররাষ্ট্রনীতি বিষয়ক এস্টাবলিশমেন্টের কৌশলগত চিন্তাভাবনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলে যাচ্ছে পরের সংবাদে। চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দিয়েছে বিএনপির হাইকমান্ড। সম্প্রতি বিভাগীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। এরই প্রেক্ষিতে দল এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া করা হচ্ছে বহিষ্কার ও পদ স্থগিত। এমনকি দল থেকে তাদের বিরুদ্ধেও মামলা করা হচ্ছে। আবার কোথাও কোথাও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে। এ পর্যন্ত সারা দেশে বিএনপি প্রায় 50 থেকে 60 জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কারো পদ স্থগিত করা হয়েছে, কাউকে বহিষ্কার করা হচ্ছে এবং কারোর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এদের মধ্যে জাতীয় পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল সহ অঙ্গ সংগঠনেরও চাঁদাবাজি ও দখলদারির অভিযোগে নেতাকর্মীদের বহিষ্কার, পদ স্থগিত ও মামলা করা হচ্ছে। 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা সহ সারা দেশে চলছে চাঁদাবাজি ও দখলদারিত্ব। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে হাত বদল হয়েছে। এইসব জায়গায় এখন বিএনপি পন্থীরা দলবল নিয়ে মহড়া হুমকি দিচ্ছে। কোথাও কোথাও বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এইসব নিয়ন্ত্রণে আনতে এবং জনসাধারণের কাছে দলটির ইমেজ ধরে রাখতে কঠোর হতে বাধ্য হয়েছেন বিএনপির হাইকমান্ড। চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের 7 জন সিনিয়র নেতার সঙ্গে কথা হয় মানব জমিনের। তারা বলেন, সম্প্রতি বিভাগীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গেও তারেক রহমান মতবিনিময় করেন। মতবিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁদাবাজি ও দখলের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন। যেসব নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকবেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে। অপরাধ প্রমাণিত হলে দল থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তারেক রহমানের এই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। চলে যাচ্ছে পরের সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয়। যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। রোববার ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এদিন বেলা 11:30 থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় সভা শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শুরুতে যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি। যারা শহীদ হয়েছে তারা চলে গেছে। তোমাদের দিকে শিক্ষার্থীরা তাকাচ্ছিলাম আর ভাবছিলাম তোমরা শহীদ হয়ে যেতে পারতে। শুধু ভাগ্যের খেলা, তোমরা এদিকে রয়ে গেছো, ওরা ওদিকে রয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারতো, কিন্তু এই সুযোগ তাদের দেওয়া হয়নি। আমরা এপার ও তারা ওপারে মানুষ হয়ে গেছি।
গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে যান প্রধান উপদেষ্টা। সে প্রসঙ্গে তিনি বলেন, যখন হাসপাতালে যাই দেখার জন্য তখন তাদের দেখে কষ্ট হয়। এইরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এরকম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কচি কচি প্রাণ, মাথার খুলি উড়ে গেছে, মাথার অর্ধেক নেই, গুলির মাথার ভেতরে রয়ে গেছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।